বিহার বিধানসভার ভোট সবে মিটল, ফল ঘোষণা হয়ে গিয়েছে। সরকারও এনডিএ ফর্ম করতে চলেছে, মানে সরকার গঠন হয়েও গিয়েছে। এবার লক্ষ্য হচ্ছে বাংলা, কারণ সামনে 2026-এ বিধানসভা ভোট বাংলায়। এবার যে বিষয়টা আজকে বলার, যে কেন বলছি এবার লক্ষ্য বাংলা, তার কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিহারে বিশাল জনাদেশ পাওয়ার পর যে কথাটা তিনি বলেছেন, তাতে তার মুদ্রা হিসেব দাঁড়ায় হচ্ছে যে আগামী দিনে টোটাল ফোকাস, টোটাল আলোর সমস্ত দিকে রয়েছে হচ্ছে বাংলা। কেন বলছি? কেন কি প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এবার আমাদের যে মানুষের জনাদেশ আমরা যেটা পেয়েছি বিহারে, আগামী দিন বিহারের যে জঙ্গলরাজ খতম করেছি, আগামী দিনে বাংলায় জঙ্গলরাজও খতম করার কথাও তিনি বলেছেন। আরো তিনি একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যে বিহার দিয়েই গঙ্গা বাংলাতে যায়। ফলে মূল লক্ষ্য যে আগামী দিন বাংলা হতে চলেছে সেটা বলাই বাহুল্য। এবার আজকে ঠিক হিসেব কষে নেব যে বিহারের যে রেজাল্ট, যেভাবে বিহারে বিপুল পরিমাণে এনডিএ জনাদেশ পেয়েছে, কোন ভোটের অঙ্কে, কোন ভাবে, মানে কোন ভোট আশা করছে যে সেই একই রেজাল্ট, একই ক্যালকুলেশন হবে হচ্ছে বাংলার ক্ষেত্রে, যেটা তাদের জয়ের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে দেবে। সেই অঙ্কটা কি, এবং বিহারে কতটা পরিমাণ ভোট, কিভাবে তাদের ভোট সুইং হয়েছে, এবং কতটা ভোট বাংলাতে সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। নমস্কার, আমি হরিহর, আপনাদের স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে বিহারের নির্বাচন এবং সেখানকার ফলাফল বিশ্লেষণ করে বাংলায় কি আগামী 26-এ হতে পারে, তার একটা কম বেশি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে বিহারের যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে বিপুল পরিমাণ সাফল্যের ফলে আমাদের বাংলার বিজেপি নেতাকর্মীরা রীতিমতো উৎসাহিত। স্বাভাবিক, যে ধরনের রেজাল্ট হয়েছে সেটা মানে প্রশ্নাতীত, বিশাল জনাদেশ পেয়েছে, এবং এই 202 যে আসন সংখ্যা, সেটা একটা রীতিমতো ভাবে মানে এনডিএ সরকার এর কাছে একটা বিশাল মানুষের জনাদেশের মাধ্যমেই এই রেজাল্ট হয়েছে। এবার যে বিষয়টা, যে বিহারের ফল 2020-তে কি ছিল আর 2025-এ কি রেজাল্ট দাঁড়ালো, তার একটা জাস্ট আপনাদের কাছে বিশ্লেষণ করলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। যে 2020 সালে বিহারে আসন সংখ্যা ছিল এনডিএর 122টা, আর মহাগঠবন্ধন মানে এনডিএর বিরুদ্ধে যে জোট ছিল, তখন যে জোট ছিল, সেই জোটের আসন সংখ্যা ছিল হচ্ছে 114টি। ঠিক জাস্ট 5 বছর পর এই সরকার, 5 বছর সরকার চালানোর পরে ভালো মন্দ, উন্নয়ন অনুন্নয়ন হোয়াটএভার যা হয়েছে, তারপরে যে জনাদেশ দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে মানুষ এই সরকারের প্রতি আস্থা রেখেছে। শুধু নয়, গতবারের যে আসন সংখ্যা ছিল 122টা এনডিএর, সেই আসন সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে হয়েছে 202, মানে প্রায় কম বেশি 80টা আসন বেড়েছে হচ্ছে এনডিএর। আর ওইদিকে যে মানে এনডিএর যে বিরুদ্ধে জোট মহাগঠবন্ধন হিসাবে আত্মপ্রকাশ করেছিল, তারা যে এক্সপেক্ট করেছিল যে এবারই তারা সরকার উপড়ে ফেলবে, তারা নতুন সরকার গঠন করবে, তারা এবার আসন পেয়েছে হচ্ছে অনলি 35টি, 35। ফিল করুন,
35টা আসনে নেমে এসছে, মানে প্রায় কম বেশি প্রায় 79 তার আসন সংখ্যা কিন্তু কমেছে। এবার পার্সেন্টেজে আসুন, যে কতটা এই যে বিপুল পরিমাণ আসন সংখ্যা কমলো, একদম পুরো 35-এ নেমে এলো, মানে যেটা ছিল 3 ডিজিট সেখান থেকে একদম 2 ডিজিটে নামিয়ে দেওয়া হলো। মানুষের জনাদেশ এই অ্যালায়েন্সকে প্র্যাকটিক্যালি, সেই অর্থে যদি ধরেন, প্র্যাকটিক্যালি একদম পুরো ছুঁড়ে ফেলে দিল, তাদের জিনিসটাকে মান্যতা দিল না বিহারের জনাদেশ। এটা হচ্ছে আসন সংখ্যা নিরিখে। কিন্তু আপনি এবার পার্সেন্টেজে যদি আসেন, তাহলে কি দেখতে পাবেন না, ঠিক 2020 সাল এনডিএর আসন সংখ্যা ছিল হচ্ছে, মানে আসন সংখ্যার নিরিখে যে পার্সেন্টেজ ছিল, মানে 122টা যে আসন পেয়েছিল, তাতে ছিল হচ্ছে 41.4% 2020 সালে। একই সঙ্গে সেই সময় যে বিরোধী জোট, তাদের 114টা আসন, এই 114টা আসনের নিরিখে তাদের পার্সেন্টেজ অফ পোল ছিল হচ্ছে 38.8%। আর এই 5 বছরের মধ্যে যেটা কি দেখা গেল না, এই এনডিএর 46.9, 80টা আসন বেড়েছে, পার্সেন্টেজ হচ্ছে মাত্র 5.5 প্লাস হয়েছে। আর ওইদিকে আসুন, মহাগঠবন্ধনের ছিল হচ্ছে 38.8 2020, 5 বছর আগে, আসন সংখ্যা বিপুল পরিমাণ কমেছে, 2 ডিজিটে আটকে গেছে, কিন্তু পার্সেন্টেজ অফ পোল হচ্ছে 37.9, মানে 0.9% ভোট শুধু, মানে পার্সেন্টেজ কমেছে। ফলে যদি মনে করেন যে বিরোধী জোটের যে অ্যালায়েন্স রয়েছে তাদেরকে ধস নামিয়ে এনডিএর এই রমরমা, একদমই নয়। এনডিএ কিন্তু তাদের যে বিরোধী গোষ্ঠীর যে অ্যালায়েন্স, মহাগঠবন্ধনের যে তাদের যে শরিকগুলো রয়েছে, তাদের সঙ্গে অ্যালায়েন্স করে যে তারা এনডিএর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল, তাদের কিন্তু ধস নামাতে পারেনি। তাহলে ধস কোথায় নেমেছে, আমরা সেই আলোচনায় আসব। ধস নামিয়েছে হচ্ছে যে গত বছর আদার্স মানে হচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্ট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত একদম ছোট ছোট যে সমস্ত যারা ক্যান্ডিডেট দেয় নির্দল হিসাবেই, বা আদার্স আমরা যেটাকে বলি মেন স্ট্রিমের নয়, তাদের গত নোটাকেও রাখতে পারি আদার্সের মধ্যে, সেখানে প্রায় ছিল হচ্ছে পার্সেন্টেজ 2020-তে ছিল হচ্ছে 19.8%। সেই আদার্স এই 2025-এ প্রায় 12%-এ নেমে এসছে। তাহলে এটা কোথায় গেল না, 7.9, এটা কিন্তু হাওয়া, একদম 7.9। এইটা কিন্তু একটা বড় পার্সেন্টেজ সুইং করেছে হচ্ছে কোথায় না, এটা সুইং করেছে হচ্ছে এনডিএর ক্ষেত্রে। এনডিএর ক্ষেত্রে সুইং করে গেল, একদম পুরো রিভার্স হয়ে গেল। এইবার আসুন হচ্ছে বিহারের ভোটের যে রেজাল্ট, সেই নিরিখে এবার ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের রাজ্যে কি হতে পারে। রাজ্যে যে ফেনোমেনন রয়েছে, রাজ্যে যে অবস্থা রয়েছে, তাতে একটা ভোট সুইং করার জন্য সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে সব পক্ষের পক্ষ থেকে। দুই পক্ষ, মানে তৃণমূল, এদিকে হচ্ছে বিজেপি, তাদের মতো করে হচ্ছে ভোট সুইং করার চেষ্টা করছে। একটা তো রীতিমতো পার্সেন্টেজ অফ পোল ডেডিকেটেড ভোটার তৃণমূলে রয়েছে, সেটা 2011-র পর থেকে যত দিন বিধানসভা ভোট হয়েছে, যতবার হয়েছে, তাতে আপনি দেখতে পাবেন একটা পার্সেন্টেজ অফ ভোটার কিন্তু তৃণমূলের পক্ষে রয়েছে। এবার সেই অ্যানালিসিসটা করলে আরো বিষয়টা পরিষ্কার হবে। আপনি ফিল করুন 2016-তে তৃণমূলের আসন সংখ্যা ছিল হচ্ছে 211, আর সেই সময় কংগ্রেস এবং সিপিএম, মানে বামফ্রন্ট অ্যালায়েন্স করেছিল
2016 সালে প্রায় মনে হয়েছিল যেন সরকার গঠন করবে, সেই মতো করে রীতিমতো প্রচারের আলো হয়েছিল, সবাই মুখ্যমন্ত্রী কে হবে এরকম নিয়ে রীতিমতো জল্পনা চলছিল, তৃণমূল সরকার চলে যাবে। সে অবস্থায় কিন্তু তাদের আসন সংখ্যা দাঁড়ালো হচ্ছে 77টা। তো সেইখানে বিজেপির কিন্তু ভিজিবিলিটি সে অর্থে ছিল না, হাতে গোনা আসন পেয়েছিল। দিলীপ ঘোষের মতো নেতা তখন খড়গপুর থেকে তিনি বিধায়ক হয়েছিলেন, তো এরকম গোটা 6টা মতো আসন ছিল। 2021 কি রেজাল্ট দাঁড়াচ্ছে? 2021 215টা আসন পেয়েছে হচ্ছে তৃণমূল পেয়েছিল সেই সময়, আর বিজেপি পেয়েছিল সেই সময় 77টা আসন। পার্সেন্টেজ অফ পোল কি না, পার্সেন্টেজ অফ পোল হচ্ছে 2021 হচ্ছে 48.02% হচ্ছে তৃণমূল, প্রায় 3.11% ভোটার ইনক্রিজ করেছে 2021। আর উল্লেখযোগ্যভাবে বিজেপি 38.15, মানে প্রায় 10-এর কাছাকাছি যে পার্সেন্টেজ অফ পোল ছিল সেখানে 27.99%, মানে প্রায় 28% ভোট, প্রায় 28% ভোট কিন্তু বাড়িয়েছে, দিয়ে হয়েছে হচ্ছে 38%। এবং সেটা প্রায় কম বেশি গত লোকসভাতেও তারা ধরে রেখেছিল। উত্তরবঙ্গে বিপুল সাফল্য উত্তরবঙ্গের কি পেয়েছিল, রেজাল্ট দক্ষিণবঙ্গে সত্যি খারাপ হয়েছিল বিজেপি। এইবার হচ্ছে যে সামনে যে বিধানসভা ভোট, তাতে কিন্তু বিজেপির একটা অংশের নেতা তারা কিন্তু একটা পোলারাইজেশনের চেষ্টা চলা হচ্ছে, যে একটা পক্ষের ভোট, তাদের বিশ্বাস, তাদের ধারণা যে হয়তো সংখ্যালঘুদের ভোট বিজেপির ভোট বাক্সে ততটা প্রতিফলিত হয় না। ফলে বিজেপির নেতৃত্বের একটা অংশ রীতিমতো ভাবে যাতে একটা অংশকে স্যাচুরেশন লেভেলে আনতে পারে, হিন্দু ভোটকে যাতে স্যাচুরেশন লেভেল অব্দি আনতে পারে, সেই মরিয়া চেষ্টা গত 2-3 বছর ধরে কিন্তু চালিয়ে যাচ্ছে বিজেপির একটা অংশ। যদিও একটা অংশ মনে করছে যে না, শুধু এরকম ফ্যাক্ট নয়, সংখ্যালঘু ভোট, হিন্দু ভোট, সমস্ত ভোটই দরকার, ভোট বাক্সে এরকম করে ব্যবধান করে কোনো কিছু হয় না। কিন্তু এর মধ্যেও যে বিষয়টা রয়েছে, যে বিহারের ইলেকশনে যেটা করা হয়েছিল, যে এখানে যেমন লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় বা বিভিন্ন রকম ভাবে জনহিতকর যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেই সমস্ত ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু এখানে বেনিফিশিয়ারি মানে একটা অংশ, মানে একদম যদি আপনি ধরেন যে মৃত্যু থেকে জন্ম, এন্টায়ার যে সার্কেল, সেখানে কোথাও না কোথাও সরকারি প্রকল্প ঢুকে রয়েছে। তৃণমূল সরকার কিন্তু করেছে, এটাকে বিরোধীরা কটাক্ষ করে বলে বেনিফিশিয়ারি রাজনীতি। বেনিফিশিয়ারি রাজনীতি বলে বিভিন্নভাবে কটাক্ষ করে, বলে যে বেনিফিশিয়ারি রাজনীতি। কিন্তু সেই বেনিফিশিয়ারি রাজনীতি কে যে অপোজ করবে না, বরঞ্চ সে বেনিফিশিয়ারি রাজনীতি একইভাবে বিজেপিও কিন্তু করছে। তারা কিন্তু মানে তৃণমূল গভর্নমেন্ট যে ধরনের প্রকল্পের, যে ধরনের অর্থ বরাদ্দের কথা বলা হচ্ছে, বেনিফিশিয়ারিদেরকে যে অর্থ পরিমাণ বাড়ানো হচ্ছে, তার থেকে বেশি অর্থ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে যে বেনিফিশিয়ারি রাজনীতি তারা বলে যে তৃণমূলকে কটাক্ষ করছে, সেটা কিন্তু তারা একদম পুরো পারতপক্ষে এড়িয়ে যেতে পারছে না। এইবার মানুষ কি করবে সেটা তো সময় বলবে কি বৃত্তান্ত, মানুষ কতটা কার কাছে ভোট দেবে কি বৃত্তান্ত। এর মধ্যে যে তৃণমূলের অন্দরে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিক্যাল যে সমস্ত নেতা বা বিধায়করা রয়েছে যারা বিক্ষুব্ধ, তারা রীতিমতো দলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে, কেউ কেউ আবার নিজে নতুন দল গঠনের কথা বলছে, এবং সেটা যে বিশাল করে ইম্প্যাক্ট ফেলবে দলে সেটা কিছু নয়। কিন্তু সামনে বিধানসভা ভোটে একটা লেভেল অব্দি যারা রাজনৈতিক বিশ্লেষক, তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, যে এতদিন যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে তাতে ধর্মীয় মেরুকরণ যে লেভেলে বা পোলারাইজেশন যে লেভেলে হয়েছে, বা একদম ধর্মীয় মেরুকরণ যে লেভেলে হয়েছে, 2026 কিন্তু
সেইটা স্যাচুরেশন লেভেলের কাছাকাছি কিন্তু পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা করছে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। কি হতে পারে না, যে ধরনের এক্সপেকটেশন নিয়ে বিজেপির একটা অংশ রীতিমতো ভাবে হুইসপারিং হোক, মানে রীতিমতো বিভিন্ন জায়গায় জনসভা থেকে প্রকাশ্যে সমস্ত জায়গায় বিভিন্ন ভাবে প্রচার করা হোক, সমস্ত রকম করছে, সেইটা কিন্তু একটা বড় অংশকে টানতে পেরেছে। সেটা ব্যালট বক্সে কতটা টানবে সেটা কিন্তু একটা রীতিমতো ভাবেই একটা বড় মানে চাপের বিষয়, যে সেটা কতটা পারবে। কেন কি বহু জায়গায় এটা তৃণমূলের অভিযোগ যে বহু জায়গায় মানে শাসক দলের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়েছে যে বহু জায়গায়, বহু গ্রামে গঞ্জে বা বহু জায়গায় তৃণমূলের এজেন্ট দেওয়ার মতো জায়গাও নেই। বহু জায়গায় রয়েছে দক্ষিণবঙ্গের এমন এমন জায়গা রয়েছে সেখানে এজেন্ট দেওয়ার মতো অবস্থায় নেই। তাহলে সেইখানে কতটা কে ইনক্যাশ করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আমি সেই অ্যানালিসিস যাচ্ছি না, কিন্তু 2016 থেকে 2021 কত পার্সেন্ট ভোট বাড়লো? 28%। এবং 28% ভোট মানে প্রায় সব মিলিয়ে প্রায় 38-এ ইনক্রিজ করলো কে? না বিজেপি, এক ধাক্কায়। তারপরে আবার 5 বছর পর আবার ইলেকশন। এর মধ্যে যে ধরনের ঘটনা পরম্পরায় গত 5 বছরে হয়েছে, যে ধরনের হিংসা, যে ধরনের বাংলাদেশের যে ইনসিডেন্ট হয়েছে, যেটা দেখিয়েছে আমরা গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে কি ধরনের হিংসা চলছে, এবং একই সঙ্গে এখানে বাংলাতে যে অনুপ্রবেশ ঘটেছে, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেইটা কতটা সামনে 2026-এর বিধানসভা নির্বাচন অবধি কতটা ইনক্যাশ করতে পারবে সেটা কিন্তু সব থেকে দেখার বিষয়। এবং সব মিলিয়ে এটা যে এই 38% আর তৃণমূলের হচ্ছে 48%, মাত্র কিন্তু ডিফারেন্স যদি আপনি ধরেন 10%, মানে হয়তো ইয়ের নিরিখে, আসন সংখ্যার নিরিখে অনেকটাই বেশি। আসন সংখ্যা যদি ধরা হয়, কারণ 215টা, এদিকে হচ্ছে মাত্র 77টা, বা কম বেশি একটু কমেওছে হয়তো, কিন্তু পার্সেন্টেজের নিরিখে কিন্তু অনেকটা পিছনে রয়েছে বিজেপি, এরকম কিন্তু জায়গায় নেই। ফলে যদি একটা পার্সেন্টেজ অফ পোলকে যদি পোলারাইজেশন করতে পারে, সুইং করাতে পারে, বা সুইং হয় এই সামনের, তাহলে কিন্তু পাশা মানে কি হতে পারে সেটা কিন্তু সময় বলবে। ফলে বিজেপি এনডিএর যে ভালো ফল বিহারে করেছে, তাতে বিজেপি নেতাকর্মীরা চরম উৎসাহিত, তারা রীতিমতো আশার আলো দেখছে। শুধু এখানকার বিজেপি নেতাকর্মীরা নয়, কেন্দ্রের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে তার আশার আলো কথা বলেছেন, এবং আগামী দিনের মূল ফোকাস যে বাংলা হতে চলেছে এনডিএর কাছে বা বিশেষ করে বিজেপির কাছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সামনে 5টা বিধানসভা নির্বাচন রয়েছে গোটা দেশে। একবারও কিন্তু প্রধানমন্ত্রী অন্যান্য স্টেটের কোনো নাম নেয়নি, ফোকাস করেছে কিন্তু একদম পুরো হচ্ছে বাংলার প্রতি। ফলে বাংলায় 26 নির্বাচন যে রীতিমতো একটা উল্লেখযোগ্য নির্বাচন হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো এপিসোড নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কেমন হচ্ছে এপিসোডগুলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলি, নমস্কার।